যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি। নানান চড়াই উতরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা। তবে এটা সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য ওটা কাটাই ফেলতেছে সরকার। এবার দেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে নতুন পরিকল্পনা আসতে যাচ্ছে। বাংলাদেশ তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এদেশের সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্রই বহন করবে দেশ রক্ষার কাজে, এমন আশার কথাই শুনিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা শিল্প এগিয়ে যাবে আরো এক ধাপ। এই আশিক চৌধুরী এরকম 3টি টেক্কা ওনার হাতে আছে আপাতত। আমি যেটা শুনেছি উনি প্রথম টেক্কাটা আমাদেরকে উপহার দিয়েছে, আরো 2টি টেক্কা খুব শীঘ্রই আমাদের দেশে আসবে। ওর কলজা কত বড় আপনারা ভাবছেন? পাতলা পুতলা হইলে কি হবে, কলজা এত বড়। বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে। বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। স্বাধীন বাংলাদেশ 1971 সালের পর থেকে এই দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত এই দৃশ্য কখনো প্রত্যক্ষ করেনি। সত্যি অভূতপূর্ব দৃশ্য, ইমপ্রেসিভ। আপনারা তো জানেন চীন রাতারাতি মাল্টি স্টোর বিল্ডিং দাঁড় করায় ফেলায়, যেটা অন্য দেশের লাগে 10 বছর, ওরা ওইটা পুরা ফেলায় 1 বছরে। ওরা কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেক আগায়া এই হাসপাতাল করছে। আমাদের চীনও যাইতে হবে না, আমাদের ভারতও যাইতে হবে না। এক দুয়ার বন্ধ হইলে আরেক দুয়ার খুলে যান। বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে এরকম কোনো সমাবেশ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কখনোই সম্পন্ন হয়নি। ইতিহাস বলে সোহরাওয়ার্দী উদ্যান শুধুমাত্র নয়, বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনা করলে এত লোকের সমাগম এবং এত ঐক্যবদ্ধ প্রোগ্রাম আমাদের দেশে কখনোই হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সরকারের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি, এটা অনেকেই মনে করতে। ইভেন আওয়ামী লীগ সরকার না, মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতনের পরও আপনার মানে যখন ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশ ইস্যু নিয়ে, মোদি নিয়ে, মানে বাংলাদেশের সরকার নিয়ে, তখন আওয়ামী লীগ স্পষ্ট নির্দেশনা দিল যে তোমরা এক কাজ করো, যারা আমেরিকাতে আছো ট্রাম্পের পক্ষে কাজ করো। ট্রাম্প আসলেই পাশা উল্টাই যাবে। পাশা উল্টাইছে, তবে সেটা ইউনিটের যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি। নানান চড়াই উতরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা। আর এতে আমেরিকার হিউজ পরিমাণ আর্নিং হবে, বাংলাদেশও ডেভেলপড হবে। ফয়দা দুই দেশেরই আছে। এখন আমাদের কাছে প্রযুক্তি নাই, আমরা কিনতে হবে, প্রযুক্তি ছাড়া তো চলবে না, তাই না? পৃথিবী আপডেট হচ্ছে। গেল 8 এপ্রিল বিশ্বের 54তম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছিল বাংলাদেশ। খেয়াল আছে তো? এরপর আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে, মহাকাশে কাজ করবে। তো এই যে চুক্তি, এই চুক্তিতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প সরকার এবং কি খুব খুশি হয়েছে। আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে এক বিবৃতি জানিয়ে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজও অব্যাহত রাখতে চায়। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত ইন্দো প্যাসিফিক চুক্তিতে স্বাক্ষর করে নাই, তবে আমার মনে হয় খুব শীঘ্রই স্বাক্ষর করতেও পারে। তো বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে 2025 সালের 8 এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 50 বছরের বেশি সময় ধরে একটা টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এই সহ বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন সবকিছুর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় আমেরিকা। এবং বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টিকে দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে। বাংলাদেশের সাথে তারা সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখতে চায়। তো এরকম যখন চুক্তি হবে আমেরিকা অনেক খুশি হবে। আবার যতদূর শুনছি আমেরিকা থেকে আমাদের বেশ কিছু পার্সিসও আসতে পারে, যার মধ্যে সামরিক খাত একটা আছে, তো কিনতে পারে। যেমন ইউনুস চীন থেকে 10টা যুদ্ধ বিমান আমি শুনছি, বাট এখন আসলে গণমাধ্যমের মাধ্যমে দেখি না, হয়তো সামনে দেখবো।
তো খারাপ না, আমেরিকার মেশিনারিজ কিন্তু ভালো। এবার দেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে নতুন পরিকল্পনা আসতে যাচ্ছে। বাংলাদেশ তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এদেশের সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্রই বহন করবে দেশ রক্ষার কাজে, এমন আশার কথাই শুনিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা শিল্প এগিয়ে যাবে আরও এক ধাপ। আশিক চৌধুরী স্পষ্ট করেই বলেছেন, বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্বের শান্তি রক্ষায় অন্যতম ভূমিকা পালন করা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং গোলাবারুদ সহ অন্যান্য সরঞ্জামের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে ব্যয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। তবে বিশ্লেষকরা মনে করেন বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদন করা সম্ভব, যদিও এসব সামগ্রীর বেশ কিছু এখন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে। তবে এবার সরকার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা করছে আট ঘাট বেঁধেই। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের ট্যাঙ্ক বা স্পেসশিপ তৈরির প্রয়োজন নেই, কিন্তু ছোট আকারে যেমন অ্যাডভান্স রেডিও, ট্যাঙ্কের এক্সেল, স্মল বুলেট এবং স্মল আর্মসের চাহিদা রয়েছে, যা তৈরি করা যায়। আশিক চৌধুরী বলছেন, এই মুহূর্তে তারা সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে কাজ করছেন। এরপর শুনিয়েছেন আরও বড় সুখবর, যেসব বিদেশি বিনিয়োগকারী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদের খুঁজে বের করার কাজ করছে সরকার। বিডার চেয়ারম্যান আরও জানিয়েছেন, এই বিনিয়োগকারীদের কাছ থেকে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও প্রদান করা যেতে পারে। এজন্য একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোনের মতো ধারণার ব্যাপারে কথা বলেছেন আশিক চৌধুরী। নিজ দেশেই প্রতিরক্ষা শিল্প গড়ার পাশাপাশি নতুন সরকার আসার পর যুদ্ধাস্ত্র বন্ধু দেশগুলো থেকে কেনার ব্যাপারে কথা শোনা গেছে। বিশেষ করে বিমান বাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা বহু আগের। চীন এবং পাকিস্তান থেকে এই ধরনের যুদ্ধ বিমান সংগ্রহের আলোচনা আছে। বিশেষ করে চীনের চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান J-10C কেনার ব্যাপারে আলোচনা এগিয়েছে বলেই খবর এসেছে গণমাধ্যমগুলোতে। এছাড়া তুরস্ক থেকে সম্প্রতি দেশে এসেছে হালকা মুসলিম দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা শিল্পে এগিয়ে যাওয়া তুরস্ক বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং প্রযুক্তি বিনিময়ে আগ্রহী। আশিক চৌধুরীর কথায় এই আশার পালে লেগেছে নতুন হাওয়া। সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক নাম, ঐতিহাসিক স্থান। বাংলাদেশের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে এরকম কোনো সমাবেশ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কখনোই সম্পন্ন হয়নি। ইতিহাস বলে সোহরাওয়ার্দী উদ্যান শুধুমাত্র নয়, বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনা করলে এত লোকের সমাগম এবং এত ঐক্যবদ্ধ প্রোগ্রাম আমাদের দেশে কখনোই হয়নি। আমাদের দেশে বহু দলের প্রোগ্রাম হয়েছে, মতের প্রোগ্রাম হয়েছে, কিন্তু যার দল তার কাছে, যার মত তার কাছে। এই প্রথম স্বাধীনতার পরে বাংলাদেশের সকল মহলের, সকল মানুষের উপস্থিতিতে একটি ঐতিহাসিক সম্মেলনে রূপান্তরিত হলো এবং সেই স্থানটি আমরা দেখলাম সোহরাওয়ার্দী উদ্যান। সারা ঢাকার রাজপথ, অলিতে গলিতে কোনো জায়গায় তিল ধরনের ঠাঁই ছিল না, কোনো বিশৃঙ্খলা ছিল না। সুশৃঙ্খল একটি প্রোগ্রাম উঠিয়ে গিয়েছেন এই বাংলাদেশের আলেম সমাজ। আমরা যেই আলেম সমাজদের বিরুদ্ধে বিষোদ্গার করি, সেই আলেম সমাজ বাংলাদেশের ইতিহাসে বিনা টাকায়, বিনা পয়সায়, কারো কাছ থেকে ধার দেনা না করে, কারো পিছনে কোনো ইনভেস্ট না করে, কোনো ট্রাক কিংবা লঞ্চ ভাড়া না দিয়ে এত সুন্দর আয়োজন করেছেন। কেউ কি একটাবার ভাবতে পেরেছেন কেন এত সুন্দর প্রোগ্রাম হলো? এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষ ছিল ভলান্টিয়ার। আমি চোখ থেকে তাকিয়েছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত লোকগুলোকে অবজার্ভ করলাম। সে ঐতিহাসিক, সে আসলেই বলার মতো ভাষা আমার কাছে নেই। বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ, তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার, কিন্তু এই প্রোগ্রাম করতে গিয়ে তিনি প্রোগ্রামের একজন ভলান্টিয়ার হয়ে গিয়েছেন। চেয়ার ছেড়ে দিচ্ছেন অন্য মানুষদেরকে, অন্য আলেমদেরকে, তিনি দাঁড়িয়ে থাকছেন, তিনি বক্তব্য দিচ্ছেন না, কিন্তু অন্য মানুষদেরকে স্পেস করে দিচ্ছেন। এই মানুষটি যখন ভলান্টিয়ার হয়ে গিয়েছেন, স্বভাবতই প্রোগ্রামটা আর কখনোই কোনো জায়গায় হিংসা বিদ্বেষে থাকার সুযোগ ছিল না। বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব, আমার দেশ সম্পাদক, মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমানের কণ্ঠে যখন ধ্বনিত হলো প্রস্তাবনা, সেই প্রস্তাবনা শুনে প্রত্যেকের শরীরে লোম দাঁড়িয়ে গিয়েছে, শিহরিত হয়েছে আমাদের মন। কি অদ্ভুত প্রোগ্রাম, ভাষায় প্রকাশ করতে পারেন? যখন বাইতুল মোকাররমের খতিব সাহেব হুজুর কান্না জড়িত কণ্ঠে গাজাবাসীর জন্য দোয়ায় মত্ত হলেন, সমগ্র লক্ষ লক্ষ মানুষের চোখে অশ্রু জল ছিল। মানুষটি ফ্লোরে বসেছিলেন, কখনো দাঁড়িয়েছিলেন, কখনো স্বাভাবিক অন্য মানুষদের সাথে গল্প করতেছিলেন, দোয়ায় মগ্ন ছিলেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। প্রিয় বন্ধুরা আমার, দেখেছেন কি কখনো বাংলাদেশের ইতিহাসে এমন কোন আয়োজন, যেই আয়োজনে সব দলের, সব মতের মানুষরা উপস্থিত থাকতে পারে? হয়তো আপনারা দেখেছেন বাংলাদেশের সাধারণ রাজনৈতিক দলের হয়তো একে অপরে গিয়েছেন, কিন্তু এমন দেখেছেন কিনা যে ইতিহাসের পাতায় খুঁজে কি বের করতে পারবেন যে সকল ঘরানার আলেমরা
একই মঞ্চে, একই জায়গায়, একই ময়দানে, একই প্যান্ডেলে, একই স্লোগানে, একই পতাকায় উজ্জীবিত হয়ে দাঁড়িয়েছে, আমাকে দেখাতে পারবেন না। এ বাংলাদেশে প্রথম এই সোহরাওয়ার্দী উদ্যান আলোকিত হয়েছে সকল ঘরানার আলেমদের মাধ্যমে। কি জামাতি, কি হেফাজতি, কি চরমনাই, কি কওমি, কি আলিয়া, কি অন্য মাদ্রাসা, কি অন্য পীর সাহেব, সব মানুষের এক আলিঙ্গনের কেন্দ্রবিন্দু ছিল এই সোহরাওয়ার্দী উদ্যান। পীর মাশায়েখ অলি আল্লাহদের পদচারণায় মুখরিত ছিল সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের সকল বিখ্যাত ব্যক্তিদের পদচারণায় মুখরিত ছিল সোহরাওয়ার্দী উদ্যান। লক্ষ লক্ষ মানুষ যেই মানুষটির বক্তব্য শুনতে আসে, ডক্টর মিজানুর রহমান আজহারী একজন ভলান্টিয়ারের মতো রাস্তার ভিতর থেকে হেঁটে 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 হেঁটে, আমি তার সাথে ছিলাম, বাইতুল মোকাররম থেকে শুরু করে একদম সেই আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ পর্যন্ত, যেই মানুষটি একটা সেকেন্ডের জন্য তার হাঁটু বন্ধ করে নাই, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে অসুস্থ হয়ে তারপরে সেই মঞ্চ পর্যন্ত চলে গিয়েছেন। এটাই তো শিক্ষা। একজন আজহারীর জন্য যখন হেলিকপ্টার প্রস্তুত থাকে, মঞ্চ প্রস্তুত থাকে, আলোকসজ্জা প্রস্তুত থাকে, হাজার হাজার পুলিশ থাকে, সেই আজহারী বিনা জায়গায় কোনো নিরাপত্তা ছাড়াই নিজের মতো করে মানুষদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। শায়েখ আহমদুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যার জন্য বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে মানুষ দোয়া করে, কি হিন্দু কি মুসলমান, সে আহমদুল্লাহর মতো একজন মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ডেকে ডেকে, তারপরে এমনকি মাইক পর্যন্ত, স্লোগান কি হবে সেটা পর্যন্ত লোকটির নজরে রেখে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন হাতে কলমে, এরকম নেতা থাকলে সেই সমাবেশ সফল হবে না, হবে কি? মাহমুদুর রহমান সাহেবের যে বক্তব্য দিয়েছেন, তিনি যে স্পিরিট নিয়ে কথা বলেছেন, এই ডক্টর মাহমুদুর রহমানের প্রস্তাবনার মধ্য দিয়ে বাংলাদেশের আজকের গাজাবাসীর পক্ষে আমরা যে দাঁড়িয়েছি, সে ছিল এক ঐতিহাসিক দিগন্ত উন্মোচন। মাহমুদুর রহমানের প্রত্যেকটি বক্তব্য শরীরকে শিহরিত করেছে, আমাদের লোমগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে। কার কথা বলবো? বাংলাদেশের সমগ্র মানুষ যারা এখানে নেমে এসেছে। আজকে দেখেছেন কোনো আন্দোলনের মধ্যে কোনো ভাঙচুর, কোনো গাড়ি বন্ধ, কিংবা কারো উপরে আক্রমণ কিংবা রাগান্বিত হওয়ার চিত্র না। সমগ্র ঢাকা স্তব্ধ হয়ে যাওয়ার পরেও কেন জানি সমগ্র ঢাকা শহরের মানুষগুলো আনন্দে উল্লাসিত অবস্থায় এই দুঃখভারাক্রান্ত একটি যেই গাজা, সেই গাজাকে একটা ঐতিহাসিক দিন হিসেবে পালন করেছে, গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে। কারো মনে কোনো দুঃখ ছিল না, সবাই এটাকে আলিঙ্গন করে পালন করেছে। দেখেছেন কখনো এরকম? আমরা কষ্ট বুকে চাপা দিয়ে তারপরেও বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছি, কিন্তু আমাদের মধ্যে কোনো ক্ষোভ ছিল না, কষ্ট ছিল না। অনেক সাংবাদিককে দেখেছি, একজন হিন্দু ভদ্রমহিলা, তিনি সংবাদপত্রে চাকরি করেন, তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ঢাকা শহরে এত বড় জ্যাম হওয়ার পরেও মানুষের মধ্যে কোনো বিরক্তের ছাপ ছিল না। এটাই হচ্ছে মানবতা। যে জেনারেল ওয়াকারের অফিসের 1 মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে, এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকী এবং ওয়াকার কাঁধে কাঁধ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়নাঘরে যাবেন, আয়নাঘরের ভয়াবহতা উনি দেখবেন। দর্শক বিন্দু, একা একা একটু চিন্তা করে দেখেন, উনি ক্ষমতা নেওয়ার 24 ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন, ওনার সাথে দেখা করবেন, কিন্তু আয়নাঘরে ওনাকে যেতে দেওয়া হলো না। কি করা হলো আয়নাঘরে? আয়নাঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের র একত্র হয়ে গার্বেজ জড়ো করলো, চেয়ার টেবিল ছড়ালো, আলামত কমপ্লিটলি ডিস্ট্রয় করলো। ডক্টর ইউনূসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না, আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন অজুহাত তৈরি করা হলো। এই অজুহাতটা কেন তৈরি করা হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন আয়নাঘরের ওখানে না যায়, উনি যেন এটা নিয়ে জাতিসংঘকে, পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে। এখন র একটা কাজ সবসময় করে দর্শকবৃন্দ, কি করে? র এর যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায়, যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে, তাদেরকে সহ র মেরে ফেলে। তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে, ওয়াকারের কথা না শুনে, ডিজিএফআই কথা না শুনে, ইউনূসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেরদৌসের কথা না শুনে, তাহলে তাদের সবাইকে সহ ইউনূসকে মেরে ফেলো। তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? ইউনূস সাহেব প্ল্যান করলেন, হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে অলমোস্ট কনফার্ম, কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব। হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই। যখন উনি বললেন যাবই, তার আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো, টাইম বোমা সেট করে রাখলো। ডক্টর ইউনূস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব, ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস,
তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।